হলো আপেল বাগানে ঘেরা সুমুরের এও গেস্ট হাউস। সিয়াচেন থেকে ফিরে আমরা কিন্তু এই এও গেস্ট হাউসে নাইট স্টে করেছিলাম। তারপর এখান থেকে গাছে পড়া গোল্ডেন আপেল নিয়ে আমরা রওনা দিলাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। আজকের তারিখটা হলো 19শে অক্টোবর সন 2024 আর দিনটা হলো শনিবার। এরপর এই টি মোড়ের কাছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প থেকে গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিয়ে এগিয়ে চললাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। আমরা যে রুটে প্যাংগং লেকের দিকে যাচ্ছি সেই রুটটি হলো খালসার, রংডু, আঘাম, সিয়ক, দুর্বুক, প্যাংগং। ব্রেজা গাড়ি নিয়ে মারাত্মক রকমের অফ রোডিং করতে করতে এই রংডু রোড ধরে এগিয়ে চললাম আঘামের দিকে। ঠিক বেলা 12টা 5 মিনিট নাগাদ আমরা পৌঁছে গেলাম আঘাম। এটা কিন্তু একটা 3 মাথার মোড়। এখান থেকে ডান দিকে গেলে পৌঁছে যেতে পারবেন শক্তি হয়ে কারু, আবার বাম দিকে গেলে সিয়ক দুর্বুক হয়ে পৌঁছে যাবেন প্যাংগং লেক। আমরা যাব বাম দিকে টুয়ার্ডস প্যাংগং লেক। এই আঘাম থেকে প্যাংগং লেকের দূরত্ব 105 কিলোমিটার, সময় লাগতে পারে 3 ঘন্টার মতো। এই আঘাম থেকেই আমরা পেয়ে গেলাম দুর্দান্ত ডাবল লেনের হাইওয়ে। এরপরই আমরা খানিকক্ষণ পরে প্রবেশ করলাম সিয়ক নদীর ধারে এই হ্যাঙ্গিং স্টোন জোনে। এখানে কিন্তু পাথরের মাটির সঙ্গে লেপ্টে আছে ছোট বড় বিভিন্ন ধরনের পাথর। একটু এদিক ওদিক হলেই কিন্তু উপর থেকে পাথর গড়িয়ে আসতে পারে। আমরা আসছি উলিবেড়ি হাওড়া থেকে। আপনারা? আমরা আসছি কলকাতা থেকে। আমি হচ্ছে অ্যাকচুয়ালি বারাসাত শ্যামবাজার। আচ্ছা আচ্ছা, আমরা পুরো ফ্যামিলি নিয়ে এসেছি। ভালো করেছেন। কোথা থেকে মানে কোথায় ঢুকেছেন, কোথা দিয়ে যাচ্ছেন? আমি ওই লে থেকে চলে গেছিলাম দীক্ষিত। লেতে এলেন কিভাবে? লেতে এলাম মানালি দিয়ে। মানে মানালি রুটে ধরে এসেছেন? হ্যাঁ। তারপর লেতে গেলেন? লেতে গেলাম। তারপর লে থেকে চলে গেলাম দীক্ষিত। দীক্ষিত থেকে তারপর সিয়াচেন থেকে ওই রাত্রে ছিলাম ওই সুমরুপুল একটা জায়গা আছে, ওখান থেকে যাচ্ছি প্যাংগং লেক। প্যাংগংই লাস্ট না, আমরা যাবো উমলিংলে যাবো। হ্যাঁ, উমলিং অবশ্যই যাবেন। আমরা ঘুরে যাবেন। আমরা তো ওদিক দিয়ে ওই কমপ্লিট হয়ে বাহ বাহ বাহ। এবং উমলিং এ অফ রুটে যাবেন। অফ রুটটা যাবেন, ভালো রাস্তা যাবেন। কেন? সার্টিফিকেটটা দেখিয়ে দিন। না না, ওইটা আসল কথা বলি, ফালতু কথা বলে লাভ নেই। যেটা বলে দিয়ে সেটা হচ্ছে যে আপনি অফ রুটে গেলে ঠিকঠাক টাইমে যাবেন। আচ্ছা। ওই ঘোরার ভালো রাস্তাটায় যেতে গেলে আপনার মানে সময় ফালতু নষ্ট হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অফ রুটটা মনে ঠিকঠাক আছে? না, ঠিকঠাক নেই। অফ রুট মানে হচ্ছে মানে মাঠের উপর দিয়ে আছে, বালি আছে, খারাপ আছে, কিন্তু আপনি যেতে পারবেন নিশ্চিন্ত। এদিক দিয়ে আজকে যাচ্ছি হচ্ছে নুব্রা। রাস্তা খুব খারাপ, মানে রাস্তা যথেষ্ট খারাপ। ঠিক আছে, এইভাবে যাওয়া তো যাচ্ছে, মানে যাবো। হ্যাঁ, যাওয়া যাচ্ছে। হ্যাঁ, ব্যাস। নুব্রাতে 2 দিন থাকবো, তারপরে লেতে যাবো। আচ্ছা আচ্ছা, তারপরে ওখান থেকে শ্রীনগর হয়ে ব্যাক। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, থ্যাংক ইউ। সাবধানে চালাবেন, কিন্তু উমলিংলা অবশ্যই যাবেন। ওই অফ রোড দিয়ে যেতে বলছেন তো? অফ রোড দিয়েই যাবেন। অ্যাডভেঞ্চার পাবেন, বিভিন্ন জন্তু দেখতে পাবেন। এটা মজা আছে, মজা আছে। ঠিক আছে, আপনারা ঠিক করবেন, আমি বলছি। ওকে, টাইম লাগবে প্রায় 3 ঘন্টার মতো এক্সট্রা লাগবে। এই ওয়েস্ট বেঙ্গলে গাড়ি দিলে ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো সিয়ক আর মাত্র 15 কিলোমিটার, দুর্বুক 33 কিলোমিটার। এখানে আবার সেই সংকীর্ণ রাস্তা, একদিকে সায়ক নদীর খাদ, আরেকদিকে খাড়া পাহাড়। আমরা পৌঁছে গেলাম 12,100 ফুট উচ্চতার সিয়ক গ্রামে। এটি সিয়ক নদীর দক্ষিণ প্রান্তে অবস্থিত। এই সিয়কে কিন্তু বেশ কিছু হোমস্টে আছে, যেখানে ফুডিং এবং লজিং এর ভালো ব্যবস্থা পাবেন। এই সিয়ক থেকে প্যাংগং লেকের দূরত্ব 57 কিলোমিটার, সময় লাগতে পারে 2 ঘন্টার মতো। সিয়ক থেকে দুর্বুক যাওয়ার পথেই পড়বে এই বিখ্যাত সংকীর্ণ রাস্তাটি। এই রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালোই, তবে কিন্তু খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, কারণ একদিকে খাদ আর আরেকদিকে কিন্তু খাড়া পাহাড় উপরে উঠে গেছে। এটিও একটি টি মোড় জাংশন।
এখান থেকে দুর্বুক আর মাত্র 10 কিলোমিটার। তো আমরা পৌঁছে গেলাম দুর্বুক। এখান থেকে প্যাংগং 40 কিলোমিটার, আর সোজা গেলে চাংলা পাস 31 কিলোমিটার, লে 109। মানে এই হলো দুর্বুক। তো দুর্বুক অ্যাকচুয়ালি 3 মাথার মোড়। ওদিক থেকে আসে লে, আর ওদিকে মানে বাঁ দিকে চলে যাচ্ছে প্যাংগং লেক। যেদিক থেকে আমরা এলাম এটা হলো ওই নুব্রা ভ্যালির দিক থেকে। এই হলো না, এই হলো দুর্বুক ক্রস করে আমরা চলে যাচ্ছি। এখানে তো মানে অনেক থাকার জায়গা আছে। এইগুলো দুর্বুক, ভালো খাওয়া দাওয়ার জায়গা আছে। এখান থেকে প্যাংগং লেক আর মাত্র 40 কিলোমিটার। তো এখানে রাস্তা বললে এখান থেকে প্যাংগং লেক 40 কিলোমিটার সিধা রাস্তা। রাস্তায় রাস্তা ভালোই হবে। তুই বলে মার্জি হোমস্টে মেয়ে আসতো। এরপর সিয়ক, দুর্বুক, টাংসি হয়ে পৌঁছে গেলাম প্যাংগং লেকের স্টার্টিং ভিলেজ লুকুং। এখন সময় ঠিক বেলা 3:20। আমরা টিমোর থেকে জার্নি শুরু করেছিলাম ঠিক সকাল 10:40 মিনিটে, আর এই প্যাংগং লেকের একদম প্রথম গ্রাম লুকুং পৌঁছে গেলাম বেলা 3:20-তে। অর্থাৎ টিমোর থেকে এই প্যাংগং লেক পর্যন্ত আসতে সময় লাগলো ঠিক 4 ঘন্টা 40 মিনিট। আর সেই সঙ্গে এই হাই অল্টিটিউড প্যাংগং লেকের ব্রেথ টেকিং ল্যান্ডস্কেপের সাক্ষী হয়ে গেলাম। টিমোর থেকে প্যাংগং লেক পর্যন্ত ডিটেলস জার্নির রিভিউ আগের ব্লগেই দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। প্যাংগং লেকের অপার্থিব সৌন্দর্য দর্শন করতে করতে আমরা এগিয়ে চলেছি লুকুং থেকে মেরাকের দিকে। এই লুকুং থেকে মেরাকের দূরত্ব হলো 27 কিলোমিটার। 14,270 ফিট উচ্চতার এই প্যাংগং লেক হলো পৃথিবীর সবথেকে উঁচু নোনা জলের লেক। এই প্যাংগং লেকের দৈর্ঘ্য হলো 134 কিলোমিটার, যার মধ্যে ভারতবর্ষে আছে 54 কিলোমিটার এবং চীনে আছে 80 কিলোমিটার। এই লেকের সর্বাধিক প্রস্থ হলো 5 কিলোমিটার। লুকুং এর মায়া কাটিয়ে আমরা চললাম মেরাকের দিকে। প্যাংগং লেকের একদম পাশেই লুকুং এর পর যে গ্রামটি পড়বে তা হলো এই স্প্যাগমিক ভিলেজ। আমরা এখন স্প্যাগমিক ভিলেজের মধ্য দিয়েই যাচ্ছি। এখানেও কিন্তু অনেক থাকার জায়গা আছে, মানে হোমস্টে, হোটেল বা লজ এখানে পেয়ে যাবেন। কিন্তু এখানে আমরা ছাড়া কেউ নেই। তাহলে এখানে কে কে আছে? এখানে আছে প্যাংগং সো আর ব্রেজা আর উইদা ফ্যামিলি। আমরা কিন্তু এখন এসে গেছি মান ভিলেজের কাছাকাছি। এখান থেকে মান ভিলেজ আর মাত্র 2 কিলোমিটার। যতই আমরা এগোচ্ছি ততই কিন্তু চারিদিকে দৃশ্য কিন্তু পাল্টে যাচ্ছে। এখানকার দৃশ্যটা কিন্তু আমি দেখাচ্ছি। ভিলেজের দিকে যাচ্ছি। এখান থেকে মান ভিলেজ 2 কিলোমিটার, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা। আমরা পৌঁছে গেলাম মান ভিলেজে। প্যাংগং লেকের ধারে এটিও খুব থাকার খুব সুন্দর জায়গা।
এখানে বেশ কিছু হোমস্টে, কটেজ বা হোটেল আছে। মান ভিলেজ ছাড়িয়ে আমরা এখন চলেছি মেরাক ভিলেজের দিকে। মান থেকে মেরাকের দূরত্ব 12 কিলোমিটার। এখন রাস্তার কন্ডিশন কিন্তু দুর্দান্ত। এই ব্রিজ ক্রস করে আমাদের কিন্তু পাহাড়ের ওপারে যেতে হবে। প্যাংগং লেকের ধার দিয়ে কিন্তু আমরা একদম চলে যাব টুয়ার্ডস মেরাক। রাস্তাটা দুর্দান্ত হওয়ার কারণে এই গাড়ি ড্রাইভিংয়ের আনন্দটা বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে। এই যে নীল জলের প্যাংগং লেক দেখছেন, এটি পূর্ব পশ্চিমে 134 কিলোমিটার লম্বা। এই লেকের সম্পূর্ণ অংশে জল কিন্তু নোনা নয়। পূর্ব দিকের অংশটি, যেটি বেশিরভাগটাই চীনের মধ্যে, সেই অংশটি জল কিন্তু ফ্রেশ, অর্থাৎ মিষ্টি জলের লেক। এই লেকের পশ্চিম দিকের অংশটির জল কিন্তু স্যালাইন, অর্থাৎ নোনা জলের লেক। ভারতবর্ষের মধ্যে যে অংশটি আছে সেই অংশের জল কিন্তু নোনা। এই প্যাংগং লেকের জল লবণাক্ত হওয়ার প্রধান কারণ হলো এখানকার পাথর। এই লেকের তলায় যে পাথরগুলো আছে বা চারিদিকে যে পাথরের বড় বড় পাহাড় আছে, সেগুলো প্রচুর পরিমাণে লবণ নিঃসরণ করে, আর যার ফলে এখানকার জল হয়ে যায় নোনা। আরও একটি কারণ হলো এই হ্রদের কোনো আউটলেট নেই, যার ফলে এই লেকটি হয়ে উঠেছে এন্ডোহিক বেসিন। এর ফলে এই লবণের অন্য কোথাও যাওয়ার আর জায়গা থাকে না। এর ফলে ভারতের দিকের অংশের এই লেকটি ক্রমশ লবণাক্ত হয়ে উঠেছে। প্যাংগং লেকের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর রং পরিবর্তন করার ক্ষমতা। প্যাংগং লেকের শেডগুলি হালকা সবুজ থেকে স্ফটিক নীল, কখনো কখনো সোনালি, লাল বা গোলাপি পর্যন্ত হয়ে যায়। এর কারণটা কি? তো প্যাংগং লেকের উচ্চতা প্রায় 4350 মিটার বা 14,272 ফুট। এই অধিক উচ্চতায় বায়ুর ঘনত্ব কিন্তু যথেষ্ট কমে যায়। এখানে অক্সিজেন লেভেল 60%-এরও কম। এর ফলে আলোর প্রতিসরাঙ্কের পরিবর্তন হয়, যার কারণে প্যাংগং লেকের জল বিভিন্ন রকমের রং ধারণ করে। আর এই জল গাঢ় লবণাক্ত হওয়ার কারণে বিভিন্ন ধরনের নীলের শেড বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। রৌদ্র জল দিনে আকাশ পরিষ্কার থাকলে এই লেকের জল ধারণ করে গাঢ় নীল, যেমন দেখতে পাচ্ছেন এখন। প্যাংগং লেকের এই যে স্ট্রাইকিং ব্লু কালার দেখছেন, সায়েন্টিস্টরা এর 5টি প্রধান কারণ বের করেছেন। প্রথম কারণটি হলো অধিক উচ্চতার কারণে এখানকার বায়ুর ঘনত্বের পরিবর্তন হয়। এর ফলে এমনভাবে আলো বিচ্ছুরিত হয় যে প্যাংগং লেকের জল ঘন নীল হয়ে যায়। 2 নম্বর কারণ হলো এই জলের যে কম্পোজিশন, সেখানে লবণ এবং অন্যান্য খনিজের পরিমাণ অত্যন্ত বেশি হয়। এখানে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের মাত্রাটা এমনভাবে হয় যে এই ধরনের উজ্জ্বল নীলবর্ণ ধারণ করে প্যাংগং লেকের জল। 3 নম্বর কারণ হলো প্যাংগং লেকের আশেপাশের বিভিন্ন গ্লেসিয়ারের গলন। এই গলিত গ্লেসিয়ারের জলেই প্যাংগং লেক পুষ্ট হয়, আর এই গ্লেসিয়ারের জলে থাকে বিভিন্ন ধরনের ফাইন পার্টিকেলস, যেখান থেকে আলোর প্রতিফলন বা প্রতিসরণ এমনভাবে হয় যে এই লেকের জল নীলবর্ণ ধারণ করে। 4র্থ কারণটি হলো অধিক উচ্চতায় সূর্যরশ্মির কৌণিক বিচ্ছুরণ। এই ধরনের কৌণিক বিচ্ছুরণ এই লেকের জলের রঙকে আরও নীল করে দেয়। 5ম এবং শেষ কারণটি হলো বিশেষ এক ধরনের অ্যালগলের বৃদ্ধি। এই নোনা জলই থাকে বিশেষ এক ধরনের অ্যালগল, যেটি এই নীল রঙের জন্য দায়ী। সারাদিন ধরে বিভিন্ন ধরনের ওয়েদারের কন্ডিশন, আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ফলে এই প্যাংগং লেকের জল বিভিন্ন সময়ে বিভিন্ন বর্ণ ধারণ করে। তাহলে আর দেরি কেন, একবার অন্তত চলে আসুন এই প্রাকৃতিকভাবে বর্ণ পরিবর্তন প্রত্যক্ষ করতে। হ্যালো ফ্রেন্ডস, তো মান ভিলেজ ছাড়িয়ে আমরা এখন এগিয়ে চলেছি মারেক ভিলেজের দিকে। মারেক ভিলেজ এখান থেকে আর 9 কিলোমিটার। এখান থেকে প্যাংগং লেকের দুর্দান্ত কিছু দৃশ্য দেখা যাচ্ছে, সেটা আমি আপনাদের না দেখে থাকতে পারলাম না। দেখুন এখান থেকে সেই দুর্ধর্ষ প্যাংগং লেকের দৃশ্য। আর 7 কিলোমিটার।
বাবা কি দেখতে পাচ্ছি এখানে, ওইটাই দূরে মেরাক ভিলেজ। এখানে অবশ্যই দাঁড়াবো। আমার মেয়েরাকে এসেছিলাম বসে, বুঝলাম না আমরা এই যে এরকম জায়গায় নেমে গেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওই যে দূরে দেখা যাচ্ছে মেরাক ভিলেজ। এখান থেকে ওই মেরাক ভিলেজ আর 7 কিলোমিটার, আমরা যাবো ওখানেই। আর এই মেরাক ভিলেজ যেতে গিয়ে এখানে দেখুন প্যাংগং লেক কতটা চওড়া হয়ে গেছে। এখানে দেখুন প্যাংগং লেকের সৌন্দর্য কতটা বৃদ্ধি পেয়েছে, সেটা আমি দেখাচ্ছি আমি আপনাদের। Hello friends, welcome to Pangong Show. This is one of the beautiful Pangong Lake in the high altitude. ওই যে দূরে দেখতে পাচ্ছি মেরাক ভিলেজ, আমরা এখানেও দাঁড়ালাম, এখানেও সৌন্দর্য দেখার জন্য। ওই যে মেরাক ভিলেজ, আর মাত্র 5 কিলোমিটার। ওমস, দেখো কেমন দৃশ্য, তুই চোখ ভরে দেখে নাও। এখানে জলের কালার দেখো, হালকা সবুজ, তারপর হালকা নীল, তারপর ডিপ নীল, তারপর দূরে ওই দূরে চলে গেছে প্যাংগং লেক, তারপর বাম দিকে বেঁকে গেছে, আর ওই দিকটাই চীনের বর্ডার, সেটা বোঝাই যাচ্ছে। এখান থেকে এই যে দাঁড়িয়ে আছি, আর এখানে কিন্তু খাদ, নামলে একদম সোজা প্যাংগং শোতে। উলবেড়িয়া আর চানাচুর মুড়ি প্যাংগং লেকের ধারে খাওয়া চলছে। এখন আমরা প্যাংগং লেকের ধারেই আছি। এখানে কিলোমিটার রিডিং হচ্ছে 9297 কিলোমিটার। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। ফটো সেশন করতে করতে আমরা এগিয়ে চললাম মেরাক ভিলেজের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মেরাক ভিলেজে। আমরা এখানে থাকার পরিকল্পনা করেছি মার্জি গেস্ট হাউসে। ওই যে দেখুন একটু দূরেই দেখতে পাওয়া যাচ্ছে মার্জি গেস্ট হাউসের সাইনবোর্ড। আমরা কিন্তু এখানে বুক করিনি, এখানে এসেই কিন্তু ইনস্ট্যান্ট বুক করব। এখন দেখাই যাক রুম আছে কিনা। এখন অফ সিজন হওয়ায় এখানে কিন্তু খুব সহজেই রুম পেয়ে গেলাম। মার্জি গেস্ট হাউসের ওটাই হলো নতুন বিল্ডিং, ওখানেই আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। আর এদিকের পুরনো বিল্ডিংয়ে এনারা কিন্তু ফ্যামিলি নিয়ে থাকেন। রাত্রে টিফিন বা ডিনারের জন্য আমাদের কিন্তু এখানেই আসতে হবে।
এই হলো প্যাংগং লেক রোড, আর এই রোডের ধারে এই হলো মার্জি গেস্ট হাউস। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। এখানে কিন্তু রুমের ট্যারিফ এরা কিন্তু পার হেড বেসিসে কাউন্ট করে, যেখানে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড করা আছে। এবার চলুন তাহলে এই মার্জি গেস্ট হাউসের 3 বেডেড রুমটা আমি আপনাদের দেখাচ্ছি। গেস্ট হাউসের সামনেই আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি। এখানে কিন্তু বড় পার্কিং স্পেস আছে। এখানে কিন্তু এখন বাইরের টেম্পারেচার প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সন্ধ্যা হয়ে গেলে কিন্তু এখানে লোকের দেখা খুব কম পাওয়া যায়। আর এই হোমস্টের ভিতরটা আমি দেখাচ্ছি। এখানে এটা একটু ট্রেন রাখা দরকার, তাহলে হাওয়াটা আসবে না। এই তো এই হলো হোমস্টের ভেতর যেসব রুম আছে। এখানে এদিকেও রুম আছে, এদিকেও রুম আছে। আমাদের রুমটা ওখানে পড়েছে। এখানে যা ঠান্ডা, লেকের ধারে যাওয়ার কথা ভাবাই যায় না। এই হলো রুম। এই হলো আমাদের 3 বেডেড রুম। এখানে 2 জন, ওখানে 1 জন, 3 বেডরুম। তো রুমের মা একইভাবে ফোন নিয়ে ব্যস্ত। তবে এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু নেট নেই, ফোনে নেটওয়ার্ক এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, তো মাঝে মাঝে এখানে পাওয়া যায়। আর এখানে বাথরুম আছে, এই এদিকে আলোটা জ্বালছি। এই হলো বাথরুমের কন্ডিশন। এখানে ওয়েস্টার্ন টয়লেট। এখানে কিন্তু 24 আওয়ার্স গরম জল পাওয়া যায়। ফোন হ্যাঙ্গার আছে, আয়না আছে, শাওয়ার আছে। ওই বাঁ দিকে ঘোরালেই পাওয়া যাবে গরম জল। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। মোটের উপর রুমটি ভালো। এখানে কিন্তু প্লাগ পয়েন্ট আছে। এই একটা প্লাগ পয়েন্ট, একটা মাল্টি প্লাগ দেওয়া হয়েছে, আর বেশ মোটা কিন্তু বিছানা করে দেওয়া হয়েছে। ঠান্ডা এখানে কিন্তু ভালোই। হ্যাঁ, তাহলে আলাদা করে এখানে গরম জল দিয়ে গেছে। আর এইদিকে জানলা খুললেই কিন্তু দেখতে পাওয়া যাবে বরফাবৃত পাহাড়। এই বরফের চূড়ো, মানে চূড়োগুলো পুরো বরফে ঢেকে গেছে। দারুণ লাগছে কিন্তু। এত ঠান্ডা, বাইরে কোনো লোকজনের দেখা নেই। এই হলো মার্জি গেস্ট হাউসের কিচেন কাম ডাইনিং রুম। এই ডাইনিং রুমটি দারুণভাবে কিন্তু সাজানো, একদম লাদাখি স্টাইলে। আর ইনি হলেন এই গেস্ট হাউসের ওনার মিস্টার সোনম। ইনি কিন্তু গেস্টদের ভালোভাবেই কেয়ার করেন এবং বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি নজর রাখেন। আর দেখুন, এনার মিসেস কিন্তু নিজের হাতেই চা করে আমাদের খাওয়াচ্ছেন। একদম হোমলি পরিবেশ। পুরো কিচেনটাই কিন্তু অ্যাস্থেটিক্যালি ডিজাইনড, সত্যি ভাবাই যায় না। বাইরে ফ্রিজিং কোল্ড হলেও এই ডাইনিং রুমের ভেতরটা একটু গরম। এখানে কিন্তু একটা হিট চেম্বার আছে, প্রধানত কাউডাং বা গুঠে জ্বালিয়েই এই হিটের ব্যবস্থা করা হয়েছে। আর এখানে মেঝেটাও কিন্তু পুরো কার্পেটে পাতা, যার ফলে একটু বেশ আরাম বোধ হচ্ছে। রাত্রিবেলায় গ্যালাক্সি দেখার জন্য বাইরে এসে প্রবল ঠান্ডার মধ্যে পড়লাম। আর এই মুহূর্তে কিন্তু প্রবল হাওয়া, মানে এখানে দাঁড়িয়ে থাকাই যাচ্ছে না। তাই তাড়াতাড়ি কিন্তু ভেতরেই ঢুকে গেলাম। চলে এসছি খেতে। এলো ডাইনিং রুমের ভেতরটা। সদিকে বসে গেছে। ডাইনিং রুমে চলে এসেছি। দুর্দান্ত ডাইনিং রুম। আমাদের রুমসে কাশি হচ্ছে, কিন্তু কিছুতেই কানে ঢাকা দেবে না। গরম গরম খাবার। এই হচ্ছে তিবেতিয়ান ডিশ, দারুণভাবে গুছিয়ে সব দেওয়া হয়েছে। পুরো ডাইনিং রুম দেখিয়ে দিচ্ছি আমি। এই হোমস্টের দুর্দান্ত এই ডাইনিং রুম। আর ওখানে জল গরম হচ্ছে, রান্না বান্না ওখানে হচ্ছে। ওই হচ্ছে কিচেনের ব্যবস্থা, রান্নার। ওটাই হচ্ছে স্টোভটা একটু ভালো করে দেখাচ্ছি। এখানে আসো, কিন্তু জল গরম হচ্ছে। উপরে উঠে গেছে, ধোঁয়া এখান দিয়ে বেরিয়ে যায়। আর ওই হচ্ছে নর্মাল গ্যাসের স্টোভ। इसी से গোবর সে? আচ্ছা আচ্ছা, মানে গোবর বা কাউডাং দিয়ে কিন্তু এগুলো জ্বলছে। সেই গন্ধ বা ধোঁয়া কিন্তু বাইরে আসছে না, সব ধোঁয়া কিন্তু এখান দিয়ে বেরিয়ে
উপর দিয়ে চলে যাচ্ছে, দেখেছো? রান্না হয়ে গিয়া তো আন্টি নিজেই আমাদের সার্ভ করে দিচ্ছেন, গরম গরম সার্ভ হচ্ছে। ডাইনিং এ কি দেওয়া আছে বলে দিচ্ছি, সবজি, ডাল, রুটি, হ্যাঁ 2 পিস দিয়ে দিচ্ছি। তো এখানে রাইস এসে গেছে। তো আমাদের ইউটিউবের বন্ধুরা দেখে নিন কি সুন্দরভাবে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একদম পুরো ঘরোয়া পরিবেশে কিন্তু এখানে খাওয়া দাওয়ার কিন্তু পরিবেশন করা হচ্ছে, একদম হোমলি পরিবেশ, নাইস এনভায়রনমেন্ট। তারপরে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার খেতে বসে যাচ্ছি। আমাদের সবারই কিন্তু ভালোই খিদে পাচ্ছে। একটা জিনিস বলে দিচ্ছি, নিচে বসে আরাম করে খাওয়ার মজা কিন্তু আলাদা। আর এখানটাতে বেশ সুন্দর, কিন্তু গরম লাগছে, খুব ঠান্ডা নয়। এখানকার যে কিচেন রুমের, এটাকে আমরা ডাইনিং রুমও বলছি, এখানেই রান্না হচ্ছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরো ডাইনিং রুমটা পুরো কার্পেট বেছানো। আর এর ফলে আমরা কিন্তু ঠান্ডার হাত থেকে অনেকটাই কিন্তু রেহাই পাচ্ছি। প্যাঙ্গন লেকের ধারে এখানে কিন্তু এক্সট্রিম ওয়েদার, খাওয়া দাওয়ার কিন্তু খুব ভালো হয়েছে। এই হচ্ছে ডালটা কিন্তু মিক্সড ভেজ ডাল, এর মধ্যে কিছু অনেক কিছু দেওয়া আছে। এই যে খেতে কিন্তু খুব ভালো লাগছে, টেস্টি। আমাদের ওমের জন্য পুরো মানে গরমের কিরম ব্যবস্থা আছে, 3-4টে কম্বল, বাবা ও চলে যায় ভেতরে, ব্যাস পুরো ঘুম পাড়িয়ে দিচ্ছে একদম। बिल्कुल अंदर घुस गया क्योंकि है ना ऐसे बैठ जाएगा आपको ठंडा हो जाएगा, रिलैक्स के साथ बिल्कुल रिलैक्स के साथ। हाँ हाँ नीचे आ सकते हैं, जैसा आपका ऐसे ऊपर अच्छा ठीक है बहुत सुंदर, थैंक यू, ओके वेलकम, गुड नाइट। সোনম ভাই কিন্তু যত্ন করে আমাদের হোমসকে পুরো প্যাক করে দিয়েছে 3টে কম্বলের লেয়ার দিয়ে। একে তো এখানে অক্সিজেনের সমস্যা, তার উপর আবার প্রবল ঠান্ডা, সেই কারণে কিন্তু ঘুমটা ভালো হওয়া দরকার, তবে কিন্তু শরীরটা ভালো থাকবে। হ্যালো ফ্রেন্ডস, গুড নাইট করে দেওয়ার আগে এই গাড়ির প্রয়োজনীয় কিলোমিটারের যে তথ্যগুলো সেগুলো আমি আপনাদের দিচ্ছি। সিয়াচেনের সমুদ্র থেকে সকাল 10টায় যাত্রা শুরু করে আমরা কিন্তু পৌঁছে গেলাম প্যাংগং লেকের এই মেরাকে সন্ধ্যে 5টা 40 মিনিটে। আর এই মেরাক গ্রামে ওডোমিটারের রিডিংটা দেখুন, এখানে ওডোমিটারের রিডিংটা দেখাচ্ছে 9301 কিলোমিটার। আর টিমোর থেকে যখন আজকে যাত্রা শুরু করেছিলাম তখন ওডোমিটারের রিডিং ছিল 9123 কিলোমিটার। অর্থাৎ টিমোর থেকে এই মেরাক সারাদিনে আমরা 178 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি। 16 কিলোমিটার রাস্তা আমরা কিন্তু অতিরিক্ত অতিক্রম করেছি রাস্তা মেনটেন্যান্সের জন্য। তাহলে টিমোর থেকে মেরাক পর্যন্ত মোট দূরত্ব হলো 162 কিলোমিটার।